নমস্কার, আমি অনন্যা। অডিও ফিঞ্চের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমাদের আজকের পরিবেশনা কানাই। মাতপুর গ্রামের বাসিন্দা বলাই তার স্ত্রী এবং তার ছোট্ট ছেলে কানাইকে নিয়ে সুখে বাস করত। মাতপুর গ্রামে বলাইয়ের খুব নাম ডাক ছিল। হঠাৎ করে বলাই এক অজানা রোগে মারা যায়। তখন কানাই অনেকটাই ছোট। সে বুঝতেও পারল না যে তার মাথার ওপর থেকে তার বাবার ছায়া সরে গেছে। বলাই সদ্য বিধবা স্ত্রী ভাবতে থাকে সে একা কানাইকে কিভাবে বড় করবে। দেখতে দেখতে কানাই বছর 6 হয়ে যায়। তার এখন পাঠশালায় যাওয়ার সময়। কানাই তার পাশের গ্রামের এক পাঠশালায় ভর্তি হয়। তার বয়সে অনেক ছেলেই ওই পাঠশালায় ভর্তি হয়। যথারীতি কানাই পাঠশালায় যাওয়া শুরু করে। পাঠশালায় যাওয়ার রাস্তায় একটা ঘন জঙ্গল পড়ে। কানাইয়ের মা ওকে বহুবার বলেছে ওই রাস্তা থেকে যেতে না, কিন্তু তা সত্ত্বেও কানাই ওই রাস্তা থেকেই যায়। শেষে তপন এসে ওর মার কাছে সব ঘটনা বলে। সব ঘটনা শুনে কানাইয়ের মা কানাইকে খুব মারে। কানাইয়ের মা বলে, তোকে আমি অনেকবার বলেছি তুই ওখান থেকে যেতে, ওই পথ থেকে যেতে না, তবুও তুই ওই পথ থেকেই যাস। কোনো বিপদ হলে তোকে কে দেখত? কানাই কেঁদে কেঁদে তখন বলে, কেন? মাধব দেখত। তুমি যে বলো মাধব আছে, মাধব সব সময় সাথে থাকে, তাহলে তুমি মারছো কেন? তুমি কি মিথ্যে কথা বলতে? মাধব বলে কি কেউই নেই? আর যদিও বা সে থেকে থাকে, তাহলে আমার সাথে পাঠশালায় যায় না কেন? এই বলে কানাই ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন পাঠশালা যাওয়ার সময় তপন বলেই দেয় যে সে ওই জঙ্গলের পথ থেকে আর যাবে না। কিন্তু কানাই তো খুবই জেদি, সে ওই পথ থেকেই যায়। যখন কানাই জঙ্গলে প্রবেশ করে তখন হঠাৎ তার পিছন থেকে কেউ তাকে একজন ডাকে। কানাই পিছন ঘুরে দেখে শ্যাম বর্ণের একটি ছেলে, যার কণ্ঠে কণ্ঠিমালা এবং মাথায় তিলক, ঠিক ওরই কাছাকাছি বয়সী ছেলে দাঁড়িয়ে আছে ওর পেছনে। কানাই খুব ভয় পায় এবং ভয়ার্ত চোখে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার নাম কি? ছেলেটি হেসে উত্তর দেয়, আমার নাম গোবিন্দ। কানাই ভাবতে থাকে, এই নামে তো আমি কাউকে চিনি না। কানাই তাকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? গোবিন্দ বলে, তোমার পাঠশালার কাছেই আমার বাড়ি, ওখানেই আমি থাকি, ওই গ্রামে। গোবিন্দ বলে, আমি কি তোমার সাথে যেতে পারি? কানাই বলে, চলো। এই বলে ওরা রওনা দেয় পাঠশালার পথে। এইভাবেই কিছুদিন চলতে থাকে। গোবিন্দ কানাইয়ের সাথে জঙ্গলের শুরুতে দেখা করে এবং জঙ্গলের শেষে হারিয়ে যায়। এই বিষয়টা কানাইকে খুব ভাবায়। কানাই একদিন বলেই বসে যে আমি তোমার বাড়িতে যেতে চাই। গোবিন্দ হেসে বলে, ঠিক আছে, তাহলে কাল পাঠশালার শেষে তুমি এইখানে দাঁড়িও, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। কানাই বাড়ি ফেরে এবং বাড়িতে কাউকে কিছু বলে না। পরদিন পাঠশালা যায় এবং ছুটির সময় সে ওইখানেই গোবিন্দের জন্য অপেক্ষা করে। সন্ধে নামে, কিন্তু গোবিন্দের দেখা কানাই কখনো পায় না। দূরের পথটাও তখন বন্ধ, ওখান থেকেও আর বাড়ি ফেরা যাবে না। যেতে হলে কানাইকে সেই জঙ্গলের পথ থেকেই যেতে হবে। অগত্যা কানাই জঙ্গলের পথেই পা বাড়ায়।
কিছুটা যাওয়ার পরে কানাইয়ের খুব ভয় লাগে এবং সে কাঁদতে কাঁদতে ওখানেই একটি গাছের তলায় বসে পড়ে। কানাই যখন কাঁদছিল সে অনুভব করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কানাই ভয়ে ভয়ে পেছন ঘোরে এবং দেখে তার পেছনে গোবিন্দই দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিছুটা অবাক হয়। এই রূপ সে গোবিন্দের আগে কখনো দেখেনি। মাথায় এক ঝাঁক কোকড়ানো চুল, একটি ময়ূরের পালক, কপালে তিলক এবং গলায় কণ্ঠী মালা। হাতে বাঁশি নিয়ে গোবিন্দ তার দিকে দেখছে। কানাইও ভ্যাল ভ্যাল করে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে এই রূপ যেন সে কোথাও দেখেছে। হঠাৎ কানাইয়ের মনে পড়ে সে এই রূপ তার মার মন্দিরে মাধবের দেখেছে। কানাই এক ছুটে ভয়ে বাড়ির দিকে যায়। বাড়িতে গিয়ে সে তার মাকে সমস্তটাই খুলে বলে। তার মা সবটা শুনে কানাইকে বলে, হায় রে বোকা, মাধব তোর সাথে প্রতিদিন যেত, তুই মাধবকে চিনতেই পারিস। গোবিন্দ ভাবে কানাই পরের দিন তার সাথে আর দেখা করবে নাকি। এদিকে কানাই ভাবে যে তার মতো একজন নিতান্ত বালকের সাথে মাধব তার সাথে থাকত। যেখানে তপন পর্যন্ত তার সাথ ছেড়ে দিয়েছিল, যেখানে তপন তার সাথে যাওয়া থেকে বারণ করেছিল যে না সে ওই জঙ্গলের পথ থেকে যাবে না, সেখানে মাধব তার সাথে ছিল। কানাইয়ের মা কানাইকে বলে, যখন সবাই সাথ ছেড়ে দেয় মাধব সাথ তখন ছাড়ে না। মাধব আমাদের সাথে সবসময় থাকে, আমাদের পাশে থাকে, আমাদেরকে সামলায়। এখান থেকে বোঝা যায় সবাই সাথ ছেড়ে দিলেও মাধব কখনোই সাথ ছাড়ে না। মাধব জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে। আমরা যদি মাধবের উপর নিজের অধিকার ফলাই, মাধব নিজে থেকেই তার অধিকার আমাদেরকে ছেড়ে দেয়। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।